হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের দেখাবো আমেরিকার প্রাচীনতম ও সর্ববৃহৎ চায়নাটাউন এবং ঐতিহ্যবাহী কেবল কার, যা তোমরা মাই নেম ইজ খান মুভিতে দেখেছো। এছাড়াও আমরা তোমাদের সাথে শেয়ার করব ঘিরাডেলি চকলেট ফ্যাক্টরিতে মিক্স অ্যান্ড ম্যাচ করে চকলেট কেনার আনন্দ এবং সি লায়নরা কেন হঠাৎ করেই পিয়ার 39-এর ফ্লোটিং ডকে তাদের কলোনি গড়ে তুলল। স্যান ফ্রান্সিসকো নিয়ে আমাদের এই তৃতীয় শেষ ভ্লগ আমরা শুরু করছি মস্কো সেন্টারের সামনে থেকে, যা এখানকার সবচেয়ে বড় ও একটি গুরুত্বপূর্ণ কনভেনশন সেন্টার। সারা বছরই এখানে অনেক বড় বড় কনসার্ট, টেকনোলজি কনফারেন্স এবং বিজনেস ইভেন্টস হোস্ট করা হয়, আর তাই এই জায়গাটাও বেশ জমজমাট থাকে। এর সংলগ্ন এলাকাতেও রয়েছে বেশ কয়েকটি মিউজিয়াম, শপিং মল এবং রিল্যাক্স করার জন্য নিরিবিলি পার্ক। এখান থেকে চায়নাটাউন মাত্র 20-25 মিনিটের হাঁটা পথ। এছাড়া ট্রাম বা বাসে করেও যাওয়া যায়, তবে আমরা পায়ে হেঁটে যাওয়াই স্থির করলাম, কারণ তাতে আশেপাশের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো আমরা ভালোভাবে দেখতে দেখতে যেতে পারবো। আর হলেও তাই, একটু এগোতেই আমরা লুই ভিটন, অ্যাপেল, গুচি এই সমস্ত বিশ্ববিখ্যাত নামি দামি ব্র্যান্ডের ঝাঁ চকচকে সুসজ্জিত সব শোরুম একের পর এক দেখতে পেলাম। এছাড়াও একদিকে যেমন ছিল ম্যারিয়ট মার্কুইসের মতো 39 তলা আন্তর্জাতিক মানের হোটেল, আবার অন্যদিকে তাজ ক্যাম্পটন প্লেসের এই লাক্সারিয়াস হোটেলটি দেখে ভারতীয় হিসেবে আমরা বেশ গর্ব অনুভব করলাম। আরেকটু এগোতেই আমাদের যাওয়ার পথে পড়লো ইউনিয়ন স্কোয়ার, যেখানে পাম ট্রি, নানা রকমের ফুল গাছ এবং ফোয়ারা দিয়ে সুসজ্জিত একটি খোলা চত্বর রয়েছে। শীতকাল চলে গিয়ে সবে সবে বসন্তকাল এসেছে, তো তাই চেরি ব্লসমের সঙ্গে সঙ্গে এই সমস্ত নানা রকমের রং বেরঙের সুন্দর সুন্দর ফুলও আমরা এখানে দেখতে পেলাম। এভাবেই হাঁটতে হাঁটতে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চায়নাটাউনে। প্রথমেই আমরা দেখতে পেলাম ড্রাগন গেট, যা এই টাউনের মেন এন্ট্রি পয়েন্ট এবং একটি আইকনিক ল্যান্ডমার্ক। এই গেট পেরিয়ে টাউনের ভেতরে ঢুকতেই মনে হলো যেন আমরা একটা অন্য জগতে চলে এসেছি, কারণ এদিকের বাড়িঘরের সাজসজ্জা বাকি শহরের থেকে সম্পূর্ণ আলাদা, আর বিভিন্ন বিল্ডিং এর দেওয়ালে দেওয়ালে রয়েছে অদ্ভুত সুন্দর সব চৈনিক সংস্কৃতির প্রতিচ্ছবি। এখানে আমরা দেখতে পেলাম টিন হাউ টেম্পল, যা আমেরিকার একটি অন্যতম প্রাচীন বৌদ্ধ মন্দির। এছাড়াও এখানকার বেশিরভাগ রাস্তাঘাটই লাল চৈনিক লণ্ঠন এবং রকমারি নকশা দিয়ে সাজানো রয়েছে। স্যান ফ্রান্সিসকোর একদম কেন্দ্রস্থলে অবস্থিত এই চায়নাটাউন প্রায় 24টি ব্লক নিয়ে বিস্তৃত এবং প্রত্যেক দিনই প্রায় কয়েক হাজার পর্যটক এখানে বেড়াতে এসে থাকেন। 1848 সাল থেকে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চৈনিকরা আসতে শুরু করে গোল্ড রাশ বা সোনার সন্ধানে। তবে শুরু থেকেই তারা নানা ধরনের বৈষম্য ও বৈরিতার সম্মুখীন হন, তাই তারা নিজেদের সংস্কৃতি ও সমাজকে টিকিয়ে রাখার জন্য বিরাট এই চায়নাটাউন গড়ে তোলেন, যার প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে রয়েছে নতুন কোনো এক গল্প। এখানকার সব দোকানগুলো থেকেও ঝুলছে নানা রকমের সুয়েনিয়ার, চাইনিজ ক্যালিগ্রাফি, সিল্কের কিমোনো আর সুগন্ধি চা। এইসব দেখতে দেখতে কখন যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছে তা আমরা টেরই পাইনি, যেন কোনো এক চৈনিক মন্ত্র বলে আমরা সম্পূর্ণ আবিষ্ট হয়ে গেছিলাম। তবে সত্যি বলতে কি, এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করতে করতে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তাই আর দেরি না করে ফার ইস্ট ক্যাফে বলে এই রেস্টুরেন্টে আমরা ডিনারের জন্য ঢুকে পড়লাম। এখানকার স্টাফেদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে এই রেস্টুরেন্টটি বেশ পুরনো, প্রায় 1920 সাল নাগাদ তৈরি হয়েছিল এবং মূলত ক্যান্টোনিজ ও শেজওয়ান স্টাইলের খাবার পরিবেশন করে। তাদের সাজেশন মেনেই আমরা অর্ডার দিলাম এখানকার একটি স্পেশালিটি আইটেম, গোল্ডেন ফ্রাইড প্রনস। হালকা সুইট চিলি সসে ডিপ করে এই ক্রাঞ্চি প্রনগুলো খেতে আমাদের দারুণ লাগলো। এছাড়াও আমরা মিক্সড স্টার ফ্রাই নুডলস অর্ডার করেছিলাম, যার স্বাদ এবং গন্ধ আমাদের বেশ ভালো লেগেছিল। যাই হোক, এখানে ডিনার শেষ করে আবার আমরা হোটেল ফেরার পথ ধরলাম। হাঁটতে হাঁটতে আমাদের মনে হচ্ছিল শুধু একটি এলাকা নয়, আমরা যেন একটি সংস্কৃতি, ইতিহাস ও সেখানকার মানুষের হৃদয়কেও স্পর্শ করে ফিরছি। পরের দিন আমরা বেশ বেলা থাকতেই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল এখানকার জনপ্রিয় ডিপার্টমেন্টাল স্টোর মেসিস থেকে শপিং করা আর তারপরে কেবল কারে চড়ে ঘিরাডেলি চকলেট ফ্যাক্টরি যাওয়া। বর্তমানে 3টেই মাত্র কেবল কারের রুট চালু আছে, আর এই সব রুটগুলোই শুরু হয় পাওয়েল স্ট্রিট আর মার্কেট স্ট্রিটের ইন্টারসেকশনে কেবল কার টার্ন অ্যারাউন্ড পয়েন্ট থেকে। মেসিস থেকে শপিং সেরে আমরা সেদিকেই পা বাড়ালাম টিকিট কেনার জন্য। তবে শুধু যে এই টিকিট কাউন্টার থেকেই টিকিট কেনা যাবে তা কিন্তু একেবারেই নয়। তোমরা চাইলে মোবাইলে মুনি অ্যাপ ইনস্টল করে সেখান থেকেও টিকিট কিনতে পারো। এখানে তোমাদের জানিয়ে রাখি, যাত্রীপিছু দৈনিক ভাড়া $8। সাধারণত একদিন, 3 দিন বা 7 দিনের পাস নেওয়া যায় এবং এই একই টিকিটে শুধু কেবল কার নয়, যে কোনো রকম পাবলিক ট্রান্সপোর্টেই ওঠা যাবে। টিকিট কেটে নিয়ে আমরাও আর সকলের মতোই কেবল কারে ওঠার কিউতে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এখানে দাঁড়িয়ে একদম সামনে থেকে আমরা দেখতে পেলাম কিভাবে ডাউন লাইনের কেবল কার এলে ম্যানুয়ালি মাত্র 2-3 জন মিলে তাকে আবার আপ লাইনে যাওয়ার জন্য অন্যদিকে ঘুরিয়ে দেয়।
তোমরা হয়তো জানলে অবাক হবে, এই কেবল কারের নিজস্ব কোনো ইঞ্জিন নেই। আসলে ট্র্যাকের নিচে একটি কেবল সিস্টেম আছে যা সব সময় চলছে। যিনি ড্রাইভার তিনি এইরকম একটি গ্রিপের সাহায্যে গাড়িটিকে নিচের কেবলের সঙ্গে কানেক্ট করলে তা সামনের দিকে এগিয়ে চলে, আর ডিসকানেক্ট করলে থেমে যায়। এখান থেকে ঘিরাডেলি চকলেট ফ্যাক্টরি যাওয়ার জন্য আমরা এখন হাইড অ্যান্ড বিচ স্ট্রিট অবধি যাব। জানো তো 1873 সালে সান ফ্রান্সিসকোর এই কেবল কার চালু করা হয় ঘোড়ার গাড়ির বিকল্প ব্যবস্থা হিসাবে। তার প্রধান কারণ ছিল এই শহরের এরকম খাড়া পাহাড়ি রাস্তা, যা ঘোড়াদের গাড়ি টানার পক্ষে খুবই বিপজ্জনক ছিল। আর আশ্চর্যের বিষয় হলো, সারা বিশ্বে এটাই একমাত্র কেবল কার যা এখনো রেগুলার যাত্রী পরিবহন করে। এই কেবল কারে চললেই বোঝা যায় এটা কোনো সাধারণ গাড়ি নয়, বরং একটা চলমান ঐতিহ্য। কাঠের বসবার বেঞ্চ বা খোলা জানলা থেকে ঝুলতে ঝুলতে শহরের বুক চিরে চলার যে অভিজ্ঞতা, তা সত্যি ভীষণ রকমের রোমাঞ্চকর। আর এই কেবল কার থেকেই দেখতে পাওয়া যায় সান ফ্রান্সিসকো বে আর অ্যালকাট্রাজ দ্বীপ। অবশেষে কেবল কার থেকে নেমে আমরা ঘিরাডেলি স্কোয়ারের দিকে হাঁটা লাগালাম, আর মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেলাম দি অরিজিনাল ঘিরাডেলি চকলেট ফ্যাক্টরি অ্যান্ড আইসক্রিম শপ। 1852 সালে ডমিনিকো ঘিরাডেলি নামক এক ইটালিয়ান ভদ্রলোক এই চকলেট ফ্যাক্টরির প্রতিষ্ঠা করেন, আর আজকে সারা আমেরিকাতে এটি একটি অন্যতম প্রাচীন এবং অত্যন্ত জনপ্রিয় একটি চকলেট ব্র্যান্ড। মেন গেট দিয়ে ভেতরে ঢুকতেই আমরা দেখতে পেলাম এখানে 8 থেকে 80 প্রায় সমস্ত বয়সের মানুষই চকলেট বা সানডে আইসক্রিম খেতে খেতে এনজয় করছে। আমরাও তাই আর বেশি দেরি না করে ঢুকে পড়লাম লাল ইটের তৈরি নস্টালজিক এই চকলেট শপে। ভিতরে ঢুকতেই চমৎকার মিষ্টি চকলেটের গন্ধে আমাদের মন খুশিতে ভরে উঠল, আর যেদিকেই তাকাই সেদিকেই দেখি নানা রকমের অদ্ভুত অদ্ভুত ফ্লেভারের চকলেট স্কোয়ারের ছড়াছড়ি। ডার্ক বা মিল্ক চকলেটের সাথে কি দুর্দান্ত সব ফিউশন, মিন্ট, রাসবেরি, সি সল্ট ক্যারামেল, কি নেই এদের কালেকশনে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই মিক্স অ্যান্ড ম্যাচ স্টেশনটি। এখানে নিজেদের ইচ্ছা মতো চকলেট যত খুশি নিয়ে ফাইনালি তাদের ওজন হিসেবে দাম দিলেই হয়। আমরাও তাই নিজেদের এবং বাড়ির ছোট বড় সকল আত্মীয় স্বজনের জন্য প্রচুর চকলেট কিনে নিলাম। তারপরে আমরা এদের সিগনেচার আইটেম দ্য ওয়ার্ল্ড ফেমাস হট ফাজ সানডে অর্ডার দিলাম। ভাবলাম এতদূর যখন এসেইছি এটাই বা আর বাদ থাকে কেন। বলাই বাহুল্য, লিকুইড চকলেট, ভ্যানিলা আইসক্রিম, হুইপড ক্রিম, বাদাম এবং চেরির কম্বিনেশনে তৈরি এই সানডের স্বাদ সত্যিই অনবদ্য। তোমরা সান ফ্রান্সিসকো বেড়াতে এসে ঘিরাডেলির এই চকলেট ফ্যাক্টরি কিন্তু অবশ্যই ঘুরে যেও। ঘিরাডেলি স্কোয়ার থেকে বাইরে বেরিয়ে সুন্দর নীল জলরাশি দেখে আমরা সেদিকেই এগিয়ে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো মেরিটাইম ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক, যা পড়ন্ত বিকেলের রোদ্দুরে সমুদ্রের পাড়ে বসে রিল্যাক্স করার জন্য একদম আদর্শ। এছাড়াও ট্যুরিস্ট এবং এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকেই নিজেদের ইচ্ছা মতো হেঁটে চলে বেড়াচ্ছিল। সামনের এই ছোট্ট সি বিচটাও বেশ সুন্দর, আর সেখানে দাঁড়িয়েই দিগন্ত বিস্তৃত সুনীল জলরাশির সাথে দূরের সবুজ পাহাড় ও হালকা নীল আকাশ মিলেমিশে গিয়ে যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছিল তা আমরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছিলাম। এইভাবে আরো বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে আমরা সিটি ফেরত যাওয়ার জন্য কেবল কার স্টেশনের দিকে এগোলাম, কিন্তু সেখানে পৌঁছে দেখলাম বিশাল লাইন পড়েছে। তবে সেখানে এক ভদ্রলোক দারুণ সুন্দর মিউজিক বাজাচ্ছিলেন বলে আমাদের একদম বোর লাগেনি। এখন আমরা ফিরতে ফিরতে তোমরাও এনার মিউজিকটা একটু এনজয় করে নাও। দেখতে দেখতে আবার আমরা আমাদের স্টার্টিং পয়েন্টে ফিরে এলাম। যেহেতু আমাদের হোটেল সামনেই, তাই আমরা আমাদের শপিং ব্যাগগুলো রুমে রেখে একটু ফ্রেশ হয়ে নিয়েই আবার বেরিয়ে পড়লাম পিয়ার 39 ফিশারম্যানস ওয়ার্ফের উদ্দেশ্যে। এটা সান ফ্রান্সিসকোর নাম্বার 1 টুরিস্ট অ্যাট্রাকশন এবং এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা যায়। অ্যাকোরিয়াম অফ দ্য বের আন্ডার ওয়াটার গ্লাস টানেল দিয়ে হাঁটতে হাঁটতে নানা রকমের জলজ প্রাণী দেখতে বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব ভালো লাগে, কিন্তু তখন এটা বন্ধ হয়ে গেছিল বলে আমরা ঠিক করলাম বোট রাইড করব। তোমরা চাইলে এখানে বড় ক্রুজও বুক করতে পারো, তাতে অ্যালকাট্রাজ দ্বীপ এবং গোল্ডেন গেট ব্রিজ একদম কাছ থেকে ঘুরে আসতে পারবে। এছাড়াও এখানে সানসেট ক্রুজ, ডিনার ক্রুজ, হোয়েল ওয়াচিং ট্যুর এবং স্পিড বোটে করে থ্রিল রাইড করারও অপশন রয়েছে। যাই হোক, আমাদের ট্রিপের টাইম প্রায় হয়ে এসেছে, তাই আমরা এবং আমাদের সমস্ত সহযাত্রীরা বোটে উঠে বসলাম। ঠিক সময় হতেই আমাদের ক্যাপ্টেন বোট ছেড়ে দিলেন এবং আমরাও সমুদ্রের ঢেউয়ের দুলুনি খেতে খেতে ডক ছেড়ে বেরিয়ে পড়লাম। এই ভাসমান ডকে বোধহয় কয়েকশো পালতোলা বোট দাঁড় করানো ছিল। দেখে মনে হচ্ছিল এ যেন এক জীবন্ত পোস্টকার্ড। আর সমুদ্রের ঢেউয়ে দুলুনি খেতে খেতে এই বোট রাইড আমাদের বেশ মজা লাগছিল। এইভাবেই আরো বেশ কিছুক্ষণ ঘোরার পরে আমরা চললাম এবার সি লায়নদেরকে দেখতে। জানো তো, এরা কিন্তু প্রথম থেকেই এখানে ছিল না,
1989 সালে ভূমিকম্পের সময় আত্মরক্ষার তাগিদেই এরা পিয়ার 39-এর পশ্চিম ডকের পাশে শয়ে এসে ভিড় জমায় এবং সেই থেকে এখানেই রয়ে যায়। ভাসতে ভাসতে এবার আমরা অ্যালকাট্রাজ দ্বীপের বেশ কাছে চলে এসেছি। এখানেই ছিল আমেরিকার কুখ্যাত কারাগার, যেখানে একসময় সবচেয়ে বিপজ্জনক বন্দীদেরকে আটকে রাখা হতো। এছাড়াও গোল্ডেন গেট ব্রিজ আর বে ব্রিজের দারুণ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আবার আমরা ফেরত চলে এলাম পিয়ার 39-এ। এবারে আমরা পুরো পিয়ার 39 কমপ্লেক্সটাই ঘুরে দেখতে গেলাম। এখানে বাচ্চাদের জন্য নানা রকমের অ্যামিউজমেন্ট রাইড, ম্যাজিক শো এবং বিভিন্ন রকমের মজার এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। এছাড়াও জামা কাপড় এবং সুয়েনিয়ারের প্রায় 90টি মতো দোকান এবং 14টি বিভিন্ন কুইজিনের রেস্টুরেন্ট রয়েছে। ঘুরতে ঘুরতে কমপ্লেক্সের একদম শেষ প্রান্তে আমরা পৌঁছলাম, যাকে বলা হয় হার্টস ইন সান ফ্রান্সিসকো। এখান থেকে প্রশান্ত নীল সান ফ্রান্সিসকো বেকে আমরা আরেকবার দেখে নিলাম। সূর্য তখন অনেকটাই পশ্চিমের দিকে হেলে পড়েছে আর সান ফ্রান্সিসকো শহরও তখন প্রস্তুতি নিচ্ছে সন্ধ্যের আলোয় তার ভুবনমোহিনী আলোকসজ্জায় সেজে ওঠার জন্য। এখানে দাঁড়িয়ে সমুদ্রের চনমনে হাওয়া খেতে খেতে এক অপরূপ সানসেট ভিউ প্রত্যক্ষ করে আমরা দুজনেই মনে প্রাণে এক অভূতপূর্ব প্রশান্তি অনুভব করলাম। এরপর আবার আমরা কমপ্লেক্সে ফেরত চলে এলাম, কারণ সান ফ্রান্সিসকো বেড়াতে এসে কিছু মেমেন্টো বা সুয়েনিয়ার সঙ্গে না নিয়ে গেলেই নয়। তবে এখানে পাশাপাশি দোকানে এমন সব আশ্চর্য জিনিস ছিল যে আমরা বারবার কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা কিনি। এদিকে সন্ধে হয়ে আসছিল বলে আমাদের একটু হালকা খিদেও পাচ্ছিল। আচ্ছা, তোমাদের কি টম হ্যাঙ্কসের বিখ্যাত মুভি দ্য ফরেস্ট গাম্পের কথা মনে আছে? এক্স্যাক্টলি ওই মুভির থিমে তৈরি হওয়া রেস্টুরেন্ট দেখে আমরা এক্সাইটেড হয়ে এগিয়ে গেলাম আর ঢুকতেই দেখতে পেলাম দরজার সামনে বোর্ড রয়েছে রান ফরেস্ট রান। আর শুধু তাই নয়, এই রেস্টুরেন্টের চারদিকের দেওয়াল জুড়েই রয়েছে এই মুভির বিভিন্ন স্মরণীয় দৃশ্যের স্টিল ছবি। ওয়েটারের দেখানো টেবিলে এসে বসতেই আমাদের মনে হলো আমরা যেন ওই সিনেমারই একটা অংশে ঢুকে পড়েছি। আর যেহেতু এই রেস্টুরেন্ট সমুদ্রের একদম পাশে, তাই এর জানলা দিয়ে দিগন্ত প্রসারী নীল সমুদ্রের ভিউ দেখতে দেখতে ফিশ অ্যান্ড চিপস বা এদের স্পেশালিটি ক্রিসপি শ্রিম্প বা চিংড়ির কোনো ডিশ খাওয়ার মজাই আলাদা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্ডার করা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক আর খাবার দাবার আমাদের টেবিলে চলে এলো। এই দুটো ডিশই একদম টাটকা মাছ দিয়ে তৈরি আর এদের টেস্ট ছিল টোটালি লাজবাব। ওই ফরেস্ট গাম্পের বিখ্যাত ডায়লগের মতোই, লাইফ ইজ লাইক আ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউ আর গোনা গেট। এবারে আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু আমরা নিশ্চিত জানি সান ফ্রান্সিসকো শহরের এই স্মৃতিমধুর দিনগুলি আমাদের মনের মণিকোঠায় চিরশাশ্বত হয়েই বিরাজ করবে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন কোনো লোকেশনে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না কিন্তু, কারণ সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।